বিজনেস মোটিভেশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখনো পর্যন্ত ছোট বড় বিজনেস আইডিয়া নিয়ে আমি অনেকগুলো বিজনেস আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করেছি। কেউ কেউ এই বিজনেসগুলো শুরু করেছো, কেউ বা শুরু করতে চলেছো। আজকের যে আলোচনা 8টি পয়েন্ট তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। একটা পয়েন্টের সঙ্গে একটা পয়েন্ট অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত। কারণ প্রত্যেকে তো চাই একটা ছোটো বিজনেস শুরু করলাম, সেই বিজনেসটাকে গ্রোথ করব, বিজনেসটাকে আমার এলাকার বাইরে এমনকি ন্যাশনাল ইন্টারন্যাশনাল জায়গায়, আন্তর্জাতিক বিজনেসের জায়গায় আমি নিয়ে যাবো। কেউ যদি চায় যে আমি একটা ছোট্ট গুমটি করে বসে আছি, সারা জীবন ওই বিজনেসটাকে নিয়েই আমি কাটিয়ে দেবো, সেটা তার একটা কমফোর্ট জোনের মধ্যে নিজেকে ফাঁসিয়ে দেওয়া। কিন্তু আমার বক্তব্য হচ্ছে বিজনেস ছোটোভাবে শুরু করেছো, ভালো কথা। এই বিজনেসটাকে তোমাকে অত্যন্ত একটা বড় জায়গায় নিয়ে যেতে হবে, যাতে তুমি বাড়িতে ঘুমিয়ে থাকলেও, তুমি কোথাও ঘুরতে গেলেও সেই বিজনেস তোমাকে একটা ইনকাম এনে দেয়। অর্থাৎ প্রথম জীবনে তুমি অ্যাক্টিভভাবে বিজনেস করলেও তোমার অনুপস্থিতিতেও যেন শেষের দিকে সেই বিজনেসটা চলতে থাকে, যেমনটা বড় বড় বিজনেসম্যানদের ক্ষেত্রে হয়। তিনি একটা অফিসে বসে আছেন আর সারা ভারতবর্ষ জুড়ে বা অল ওভার ওয়ার্ল্ড জুড়ে তার কিন্তু নেটওয়ার্কের বিজনেস চলছে। সো এই বিজনেস মোটিভেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমার লাইফের জন্য, কারণ তুমি একজন বিজনেসম্যান, তুমি বিজনেস করতে চাইছো বা বিজনেস শুরু করেছো। প্রথম যে বিষয়টি তোমাকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ব্র্যান্ডিং। আমরা প্রত্যেকটা মানুষ দেখো, আমরা বোরোলিন চিনি, বোরোপ্লাস চিনি, আমরা লাইফ বয় চিনি, আমরা কলগেট চিনি। এমনকি ব্র্যান্ডিংয়ের ব্যাপারটা এমন না, কিছু মানুষ আমি দেখেছি গ্রাম সাইডে আমাদের এলাকায় কিছু মানুষ দোকানে গিয়ে একটা মাজন নেবে, দাদা একটা কলগেট দাও তো, কলগেট দিল। এবার কলগেট যখন সে দিল তখন না এটা না লালটা, অর্থাৎ ডাবল লাল দন্তমঞ্জন সে নেবে, কিন্তু সে মুখে বলছে যে আমি কলগেট নেবো। অর্থাৎ দাঁতের মাজুর মানে কলগেট, সাবান মানে লাইফ বয়। এই যে ভাবনাগুলো মানুষের মধ্যে জড়িয়ে পড়েছে, সেই জায়গাটা একটা ব্র্যান্ডিং। তো তুমি যদি বিজনেস করতে চাও, তোমার ব্র্যান্ড তৈরি করো। কীভাবে? তুমি একটা এমন প্রোডাক্ট সেল করছো যে প্রোডাক্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট, ধরো একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট তুমি সেল করছো, বা নিজস্ব কোনো ব্র্যান্ড তুমি তৈরি করছো। করতে হবে, তোমাকে করতে হবে, কারণ বিজনেস মানে হচ্ছে ব্র্যান্ড। তোমার ব্র্যান্ড ভ্যালু যদি তুমি বাড়াতে পারো, মার্কেটে তুমি ছড়িয়ে ধরবে। এখনও পর্যন্ত তুমি যে সেলিং বিজনেসটা করছো, প্রোডাক্ট কিনছো, বিক্রি করছো, বা প্রোডাক্ট তৈরি করে বিক্রি করছো, সেখানে গুড গেট আপ তৈরি করে একটা ব্র্যান্ড বানাও, একটা লাইসেন্সিয়েড ব্র্যান্ড বানাও, যেটা তোমার একমাত্র ব্র্যান্ড, এবং সেই ব্র্যান্ডটাকে তুমি পরবর্তী ক্ষেত্রে ছড়িয়ে যেতে পারবে, যেমন KFC, কোকাকোলা, এক্সেট্রা এক্সেট্রা। দ্বিতীয়ত, বিক্ষিপ্ত মানসিকতা ছাড়ো। তুমি যদি বিজনেস করে বড় হতে চাও, প্রথম জীবনে একটা ফিক্সড বিজনেস আইডিয়া তৈরি করো, একটা, অনলি ওয়ান, এবং সেটার প্রতি সম্পূর্ণরূপে ফোকাস রাখো, সেটাকে গ্রোথ করো। যখন সেটা একটা ভালো লেভেলে পৌঁছালো, দেন তুমি সেকেন্ড কোনো একটা বিজনেস তার সঙ্গে অ্যাড করতে পারো। যেমন আমি তো একটা উদাহরণ দিয়ে বলি, তুমি জিন্সের একটা টি-শার্টের দোকান করলে প্রথম, এবার সেই টি-শার্টটার উপরে তুমি কিন্তু ফোকাস রাখো। যত রকমের টি-শার্ট আছে, যেমন চাহিদা আছে, ইত্যাদি ইত্যাদিভাবে তুমি টি-শার্টের সঙ্গে সঙ্গে মাল্টিপল একটা বিজনেস, ওখানে মাল্টিপল প্রোডাক্ট রাখবে না। প্রথমে টি-শার্ট বিজনেসটাকে যখন তুমি ছড়িয়ে দিতে পারলে, বা ম্যানুফ্যাকচারিং করছো, টি-শার্টই ম্যানুফ্যাকচার করো, ম্যানুফ্যাকচারিং করে দেবো, যখন সেটা একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেল, তখন তুমি অন্য প্রোডাক্টের ক্ষেত্রে এসো। ফলে একটা ফোকাস রাখো একটা ট্রেন্ডের ওপরে। তুমি যদি মুদিখানার দোকান করতে চাও সেইভাবে, ওষুধের দোকান করতে চাও সেইভাবে, যা কিছু করবে ফোকাসটা প্রথম দিকে একটা প্রোডাক্টের ওপর রাখো, এবং সেই প্রোডাক্টটাকে একটা ভালো জায়গায়, প্রয়োজনে হোলসেলের জায়গায় নিয়ে যাও। তৃতীয়ত, তোমাকে যেটা ভাবতে হবে সেটা হচ্ছে মার্কেট রিসার্চ। ইয়েস, আমি একটা গরিব এলাকায়, একেবারে নিডি এলাকায়, গ্রাম্য এলাকায় গিয়ে BMW শোরুম খুলে বসে আছি, বা সেখানে একটা গিয়ে রয়্যাল এনফিল্ডের একটা শোরুম খুলে বসলাম, চলবে? তোমার যে নিড, কারা কিনবে? ক্রেতা তো কিনবে। তুমি সেই ক্রেতাগুলোর ক্যাপাসিটি জানবে না, তাদের ক্রয় ক্ষমতা কত, তারা কিভাবে জীবনযাপন করে, তাদের চাহিদা কী, এই বিষয়টা তোমাকে বুঝতে হবে। তুমি একটা মেগা সিটিতে গিয়ে সাইকেলের দোকান করছো, ব্র্যান্ডেড সাইকেলের কথা বলছি না, যেগুলো আজকাল এই ছোটো ছোটো সাইকেলগুলো পাওয়া যায়, সেই সাইকেলগুলো চলবে না। তোমাকে এলাকা চুজ করতে হবে, তোমার কাস্টমার চুজ করতে হবে, কাস্টমারের কোয়ালিটি, কেনার ক্যাপাসিটি, এবং প্রোডাক্টের ডিম্যান্ড। এমন একটা প্রোডাক্ট তুমি তৈরি করলে, আমি এর আগে একটা কথা বলেছি, হিন্দু এলাকায় গরুর মাংসের দোকান করেছো, বা মুসলিম এলাকায় শুয়োরের মাংসের দোকান করেছো, বস চলবে না, তোমাকে শেষ করে দেবে লাইফ, তোমার জীবনটা বৃথা হয়ে যাবে। সো সেই এলাকা, তাদের কেনার ক্ষমতা, নিড, সমস্ত কিছুকে বিবেচনা করে তোমার বিজনেসটাকে সিলেক্ট করো। বিজনেস সিলেক্ট করো কম্পিটিশনের দিক থেকে। কেন? এমন একটা বিজনেস চুজ করলে যেটা অলরেডি তোমার এলাকায় 1000 আছে। যেমন ধরো এখন তো পাড়ায় পাড়ায় মুদিখানার দোকান, তুমি ভাবছো আমি আর একটা মুদিখানার দোকান করব। আমি করতে বারণ করছি না,
তোমার যদি নিড, তোমার যদি প্যাশান থাকে যে না আমি এই মুদিখানার দোকান করে জীবনে প্রতিষ্ঠিত হবে, করতে পারো, কিন্তু তোমাকে এখানে একটু বড় ভাবতে হবে। তোমাকে হোলসেল করতে হবে। যে 1000 দোকান খুচরো দোকানদার আছে তাদেরকে মাল সাপ্লাই দিতে হবে, কেউ তো দেয়, সেখানেও কিছু কম্পিটিশান আছে। কম্পিটিশান ছাড়া কোনো বিজনেস নাই, চেষ্টা না করলে কোনো কিছু হয় না। তুমি যদি প্রথম জীবনে বিজনেসে না খাটো, না পরিশ্রম করো, কিছু হবে না। সো তোমাকে ভাবতে হবে যে আমি যে বিজনেসটা করতে চাইছি সেটা এলাকায় কতগুলো আছে, আমার কম্পিটিশনার যারা, তারা কিভাবে বিজনেসটাকে গ্রোথ করছে, তাদের সেলিং কেমন, এবং কোন প্রোডাক্টের চাহিদা আছে, দোকান নেই, কোনো একটা ডিলার নেই। তুমি ভাবো এগুলো, যদি প্রোডাক্ট চাহিদা থাকে সেখানে কোনো শপ না থাকে, তুমি শপ করো, দোকান করো, তোমার একটা লাভদায়ক বিজনেসে পরিণত হবে, কারণ সেই বিজনেসটা সেখানে নেই। হ্যাঁ, তুমি ওপেন করার পর দেখবে যে আরও 10টা খুলে গেছে, কিন্তু তখন তোমার আয়ুটা বেড়ে গেছে, তোমার বিজনেসের আয়ুটা বেড়ে গেছে, তাতে কিছু যায় আসে না। বিজনেসের যতটা পুরনো বিজনেস হবে তত ভালো। সফল বিজনেস করতে হলে তোমাকে আরও একটা বিষয়ে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমার দ্বিতীয় তৃতীয় অপশান কি, প্রথম থেকে সেটা কিন্তু তোমাকে লিস্টেড করে রাখতে হবে। কীরকম? ধরো আমি যেটা বললাম প্রথমে, যে টি শার্টের তুমি একটা কোম্পানি খুললে, টি শার্টটা চলছে না, দেন তুমি কী করবে? সমস্ত ম্যানুফ্যাকচারিং যে মেশিনপত্র সেগুলোকে বিক্রি করে দিয়ে একটা চপের দোকান করবে, একটা চায়ের দোকান করবে? না, তুমি টি শার্টের জায়গায় একটা যেমন জামা তৈরি করতে লাগলে, পাঞ্জাবি তৈরি করতে লাগলে, বা তুমি প্যান্ট, মোট কথা মার্কেট রিসার্চ তোমাকে করতে হবে, আগে বলেছি। দেন সেকেন্ড অপশান রাখো, তুমি হয়তো সেলিং বিজনেস করছো, কাপড়ের দোকান করেছো, চলছে না, তুমি এবার লেডিস কাপড় তার সঙ্গে বললে, তুমি ছেলেদের স্কুলের ড্রেসের জায়গাটা তৈরি করলে। ড্রেস মিনস তার সমস্ত কিছু থাকবে, স্কুলের পোশাক, সোয়েটার, প্যান্ট, জামা, জুতো, মোজা, ব্যাগ, অল থাকবে সেখানে। এবার কি, এটা সেকেন্ড এবং তৃতীয় অপশান তোমাকে রাখতে বলছি। তোমার যে প্রথম যে বিজনেসটা শুরু করেছো সেটাই যে দর করে চলবে তার কোনো মানে নেই। ফলে সেই সময় যখন নার্ভাস না হয়ে যাও, বা সেটা নাই চলতে পারে, দেখা গেলো তুমি সেকেন্ড অপশান নিয়ে যখন বিজনেসটাকে আবার করতে শুরু করলে, ফার্স্ট অপশান তো আছেই, দেখলে সেকেন্ডের চাহিদার জন্য ফার্স্ট চলতে লাগলো। এটা যে বিজনেসের রুলস। যে সমস্ত বড় বিজনেসম্যানরা আছে তুমি দেখবে তারা কিন্তু প্রথম জীবনে একটা দিকে ফোকাস রেখে একমুখী বিজনেস শুরু করার পরেও তারা ব্র্যান্ডিং বাড়িয়েছে। কারণ গাড়ির ব্যবসার সঙ্গে নুনের ব্যবসার কোনো সম্পর্ক নেই, আছে কি? কিন্তু টাটা গ্রুপ অ্যান্ড কোম্পানিতে সমস্ত রকম পাওয়া যায়, লবণও পাওয়া যায়, আবার গাড়িও পাওয়া যায়, দুটোর মধ্যে কোনো লিঙ্ক নেই। কিন্তু তারপর দেখো এটা কি সেকেন্ড অপশান, থার্ড অপশান, এইভাবে তুমি যদি চাও বিজনেসটাকে ইন্টারন্যাশনালি করবো, সেকেন্ড থার্ড এইসব অপশানগুলো আগে থেকেই, প্রথম থেকেই তুমি রেডি করে রাখো। দেন হচ্ছে ইনভেস্টমেন্টের ব্যাপারে সজাগ থাকা। বিজনেসে যে ইনভেস্ট করতে চাইছো সেই ব্যাপারে তোমাকে নাক, চোখ, মুখ, কান সব কিছু খোলা রাখতে হবে, স্মার্টভাবে ইনভেস্ট করতে হবে। এটা ক্যালকুলেটেড রিস্ক নয়, স্মার্ট ইনভেস্টমেন্ট। ভালোভাবে বোঝো ব্যাপারটা। তুমি ধরো তোমার যে টোটাল ক্যাপিটাল, সেই ক্যাপিটালটা একটা বিজনেসে নিয়োগ করে দিয়েছো, বিজনেসটা চললো না, বা তুমি লোন নিয়ে বিজনেস করছো, আমি খারাপ লোন বলছি না এক্ষেত্রে, লোন নিয়ে তুমি বিজনেস করছো, বিজনেসে সব টাকাটা ইনভেস্ট করে দিলে, কী হলো? বিজনেসটা যখন চললো না তুমি দেউলিয়া হয়ে গেলে, বাড়ি গাড়ি যা ছিল বা সব কিছু নিলামে বিক্রি হয়ে গেল। কখনোই এই ইনভেস্টমেন্টটা করবে না। এই ইনভেস্টের ব্যাপারে তোমাকে একটুখানি স্মার্ট হতে হবে। কীরকম? তুমি যে বিজনেস খুলছো টোটাল অ্যামাউন্টে 30% বিনিয়োগ করো বিজনেসে। তোমার যে প্রোডাক্ট লাগাবে, আলমারি, ফার্নিচার, দোকান, ঘর ইত্যাদি, 30%-এর বেশি যেন না হয়। 30% রাখো মাল রোলিং করার জন্য। মহাজনের থেকে মাল নেবে, তুমি কাস্টমারকে দেবে, মাঝখানে কিছু ডিউ পড়তে পারে, সেটা যেন 30%-এর মধ্যে সীমায়িত থাকে। তাহলে গেল কত? 60% গেল। হাতে থাকে কত? 40%। 40%-এর 30% টাকা তুমি আদার্স কোনো জায়গায় ইনভেস্ট করো, সেভিংস নয়, ইনভেস্ট করো। তুমি ল্যান্ড কিনে রাখো, তুমি শিপে লাগাও। শিপ ইনভেস্টমেন্ট কিন্তু অত্যন্ত ডেঞ্জারাস ইনভেস্টমেন্ট, সেক্ষেত্রে সবাই লাভবান হয় না, লসও হতে পারে। আমার বক্তব্য হচ্ছে সিকিওর জায়গায় রাখো, ল্যান্ডে রাখো, গোল্ডে রাখো, যেখান থেকে তুমি টাকা পাবা। বা তুমি একটা ফিক্সড ডিপোজিট করে রেখে দাও, পিপিএফ করে রেখে দাও, বা তুমি একটা বন্ড কিনে রাখো যেগুলোতে গ্যারেন্টেড রিটার্ন পাবে, ইন্টারেস্ট কম হোক কিন্তু গ্যারেন্টেড রিটার্ন পাবে। যদি তোমার কোনো কারণে ফেলিওর আসে তাহলে এই যে 30 তুমি ভাগ করে নিয়েছো, তোমাকে দেউলিয়া হতে হবে না। এখনও 10% যে হাতে তোমার টাকাটা আছে সেটা নিজের ডেভেলপমেন্টের জন্য কাজে লাগো। নিজের ডেভেলপমেন্ট মানে তুমি বিজনেস করছো, বিজনেস ম্যানেজমেন্ট বোঝো না, তুমি প্রোডাক্টের সম্পর্কে কিছু জানো না, তুমি একটা কারখানা তৈরি করছো, হ্যাঁ মেবি তুমি একটা কোম্পানি তৈরি করছো, প্রোডাক্টের বিজনেস, তোমার যে
ইঞ্জিনিয়ার আছে বা যে কর্মচারী আছে তারা প্রোডাক্টটা তৈরি করবে, কিন্তু তোমার নলেজ নেই, সেক্ষেত্রে তোমাকে নলেজ সংগ্রহ করতে হবে। ইনভেস্ট করো নলেজের ক্ষেত্রে। যে বিজনেস করতে চাও সে প্রোডাক্ট জানো না, বেশ তাও শিখতে হবে, শিখিয়ে রাখতে হবে, জেনে রাখতে হবে। তুমি কিছু না জানলে পরে তোমাকে একদম বোকা করে দেবে, বোকা একদম ড্যাশ করে দেবে, এটা ভেবে নিও কিন্তু বিজনেসের ক্ষেত্রে। সো এইভাবে স্মার্টলি ইনভেস্ট করতে পারলে তোমার বিজনেস কোনোদিন ডাউন হবে না। কোনো বিজনেস যদি বড় করতে চাও, বিজনেসটা তো আমি বলেছি প্রথমেই, আমার কথা হচ্ছে যে আমি ঘুমিয়ে থাকবো বা আমি কোথাও ট্যুরে যাব, তারপরেও আমার ইনকাম হবে, উদ্দেশ্য তো এইটাই। ছোট ছোট বিজনেস আইডিয়া দিয়েছি, সারা জীবন ছোট বিজনেস নিয়ে পড়ে থাকলে পরে হবে না। সেক্ষেত্রে বিজনেস বাড়াতে গেলে কর্মচারী রাখতে হবে। একা তুমি কতটুকু সামলাবে? অ্যাক্টিভ ওয়ার্ক, দোকান গেলে তো খেতে পেলে, না গেলে তো বন্ধ থাকলো, ইনকামও হলো না। যদি তোমার কর্মচারী থাকে, তুমি না থাকো, সেক্ষেত্রেও দোকানটা চলবে, সবটা চলবে, বিজনেসটা চলবে। কর্মচারী নিয়োগ অবশ্যই করতে হবে। কর্মচারী আমরা যেটা করি, ভুল করি, সেটা হচ্ছে সস্তা কর্মচারী খুঁজি, তার মধ্যে কোয়ালিটি আছে কিনা জানি না, কিন্তু খুঁজে নিলাম না। বিজনেসের মূল পায়া হচ্ছে কর্মচারী। কর্মচারী সবসময় চিন্তা করবে একটু বেশি টাকা লাগলেও যে জানে, যার মধ্যে জ্ঞান আছে, এমন ছেলে নিয়োগ করো। হ্যাঁ, নতুন ছেলে নিয়োগ করো, তুমি নতুন ছেলে নিয়োগ করো, কিন্তু তার মধ্যে যেন নলেজ থাকে, কাজ করার আগ্রহ থাকে, বুঝতে পেরেছো? তাহলে কী হবে, সেই ছেলেটা তোমার বিজনেসটা সামলাতে পারবে। এইবার তোমার কাজ হচ্ছে কর্মচারীকে কর্মচারীর মতো না ভাবা। ইজ ইউর ব্রাদার, সে তোমার একটা অ্যাসিস্ট্যান্ট, তাকে তুমি ভাইয়ের মতো ভালোবাসো, তার বিপদে আপদে বেতন প্রচুর দাও, দিন দিন বেতন বাড়াবে, কথা বলছি না। তোমার তো বেতন একটা টার্গেট হয়ে গেছে, এই বেতন তুমি দিবে, কন্ট্যাক্ট করেছো, বেতনটা থাক, কিন্তু তার সঙ্গে একটা বন্ডিং তৈরি করো, রিলেশনশিপ তৈরি করো, যাতে সে ভাবে যে এই জায়গাটা ছেড়ে অন্য জায়গায় গেলে আমার বিপদ হবে, বা তোমার প্রতিষ্ঠানের প্রতি তার একটা ভালোবাসা জন্মায়, মায়া জন্মায়। খ্যাচর খ্যাচর করলে সেটা তো হবে না, সে ভুল করবে, মানুষ মাত্র ভুল হয়, তোমার ভুল হয় না, আমার ভুল হয় না, প্রত্যেকটা মানুষের জীবনে ভুল হয়। সেই ভুলটাকে ডাইরেক্টলি ভুল না বলে অন্যভাবে সেটাকে বুঝিয়ে, বা সারাদিনের পর সন্ধেবেলায় কর্মচারীদের নিয়ে বসে আলোচনা সাপেক্ষে সেইগুলোকে মিটিয়ে নাও, ভালোবাসো, বিপদে পাশে দাঁড়াও। পারিবারিক কর্মচারী মানে তোমার নিধীন, তোমার অধীনে। এবার তুমি তাদের কোনো সন্তানের জ্বর হয়েছে বা তাদের কোনো পারিবারিক একটা অশান্তি চলছে, তুমি যদি না যাও সেখানে, না বসো, তাহলে সে তোমাকে ভালোবাসবে কেন? তাদের সঙ্গে পারিবারিক রিলেশন তৈরি করতে গেলে তোমাকে তার বিপদে, আনন্দে, সুখে, দুঃখে সবসময় থাকতে হবে। সো কর্মচারীর সঙ্গে ফ্রেন্ডলি মিশো, ফ্রেন্ডলি, তবে ঘুড়ির লাটা এটা যেন তোমার হাতে থাকে, এটা কিন্তু খেয়াল করো। সবশেষে বলবো, মূল এত যে পয়েন্টগুলো বকলাম আমরা, শেষ হচ্ছে কাস্টমার। তুমি প্রোডাক্ট তৈরি করো আর প্রোডাক্ট বিক্রি করো, কিনবে কেউ তো, তুমি বিক্রেতা, আর ক্রেতা যখন কিনবে লভ্যাংশটা তোমার পকেটে ঢুকবে, সেখান থেকেই ফুটেনি চলবে। সো আজ থেকে তোমার যে বিজনেস সার্কেলের একটা বন্ধুত্ব তৈরি করো, একটা সম্পর্ক, একটা অ্যাঙ্গেল তৈরি করো, যাদের সঙ্গে তুমি মিশবে, উঠবে, বসবে, আলোচনা করবে, গল্প করবে, আড্ডা মারবে, সমস্ত কিছু। সেটা হবে বিজনেস কাস্টমারদের সঙ্গে। কারণ 1:1 একটা থিওরি আছে বিজনেসের ক্ষেত্রে কাস্টমারের। তুমি যদি একজন কাস্টমারকে খুশি করতে পারো, সে অবশ্যই আরেকজন কাস্টমার পাঠাবে। 1:4 হতে পারে, 1:10 হতে পারে, কিন্তু মিনিমাম তুমি একজন পাবে। অর্থাৎ আজকে যদি তোমার একটা কাস্টমার আসে, সে যদি গর্বিত হয় তোমার সঙ্গে ব্যবহার করে, নেক্সট ডে সে আরও একটা কাস্টমার পাঠাবে, তাহলে নেক্সট দিন 2টো কাস্টমার, তারপরে দেখবে তুমি 4টে আসছে। এইভাবে তোমার বিজনেসটা গ্রোথ হবে। আশা করি আজকে টোটাল এই যে আইডিয়াটা, বিজনেসের গ্রোথ করার যে ধারণা, কিভাবে গ্রোথ করবে, সেই পয়েন্টগুলো তোমাদের আমি বোঝাতে পেরেছি, তোমরা বুঝতে পেরেছো। যদি সত্যিকারের এই আলোচনাটি মনে হয় যে কোনো গুরুত্ব তোমার জীবনে রাখবে বিজনেস লাইফে, অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো বন্ধুবান্ধবদের মধ্যে, যারা তোমার সমমস্তিষ্কের, যারাও বিজনেস করতে চায়, তুমি চাও সে ডেভেলপ করুক, সেটা তোমার আত্মীয় হতে পারে, বন্ধুবান্ধব হতে পারে, সন্তান হতে পারে, যে কেউ, তাদের সঙ্গে বিষয়টি শেয়ার করো। সে তুমি ভিডিওটা শেয়ার করতে পারো, অথবা তুমি তোমার এই পয়েন্টগুলো তার সঙ্গে আলোচনা করতে পারো। কারণ বাঙালির উন্নতি তখনই হবে যখন সমস্ত বাঙালি সজাগ হবে, সমস্ত বাঙালি নিজেকে চিনবে, নিজের ডেভেলপমেন্টের কথা ভাববে এবং অন্যের পাশে দাঁড়াবে। ভালো থেকো, পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।